নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তা আজকে চলে এলাম নতুন একটা ভিডিও টপিকস নিয়ে। তা টপিকসটা হচ্ছে একটা সত্যি ভৌতিক ঘটনা, যেটা আমার জীবনে ঘটে যায়। জীবনে প্রথমবার এরকম ঘটনার সম্মুখীন হতে হবে আমি কোনোদিন আগে থাকতে প্রস্তুত ছিলাম না। তবে সময়ের সাথে সাথে অনেক কিছুই হয়, ভালো মন্দ। ভালো জিনিসটা যখন হয় সেটাও মেনে নিতে হয়, আর খারাপ জিনিসটা যখন হবে সেটাও মেনে নিতে হবে। তা আমার মেনে নিতে খুব কষ্টও হয়েছিল, প্রবলেমও হচ্ছিল, কিন্তু মেনে নিয়েছি জিনিসটাকে। সবার সঙ্গে শেয়ার করতে পারিনি। আজকে 2024 সাল, ঘটনাটা মোটামুটি 10 বছর আগে, 2014 সালের পর থেকে হয়েছে ঘটনা। 14 সালের মধ্যবর্তী সময়ের পর থেকে ঘটনাটা হয়েছিল 2014 সালের মধ্যবর্তী সময়ে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার সাথে যে ইনসিডেন্টটা হয়েছে সেটা 2015-র মধ্যে, 2015 থেকে 16 সালের মধ্যে, মানে 2014 থেকে 15-র মধ্যে, মানে এরকম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আমার সাথে ঘটেছে। সেটা তোমাদের কাছে শেয়ার করছি। সেটাকে তোমরা কিভাবে নেবে, তোমাদের উপর হাস্যকর না লোম খাড়া হয়ে যাবে। তা আমার বলার উদ্দেশ্য তোমাদেরকে একটাই, যে কোনো হাসি ঠাট্টা নিয়ে কোনো দিন এসব জিনিস, মানে যার সাথে ঘটে সেই বোঝে কী ঘটছে। তোমার সাথে যেদিন ঘটবে জিনিসটা তুমিও ফিল করবে। শুধু আমার ঘটনাটা বলার মানে হচ্ছে এটাই, তোমাদেরকে অবগত করা। যদি কোনো দিন তোমাদের সাথে এরকম ঘটনা ঘটে যায়, তাহলে কীরকম পরিস্থিতিতে নিজেকে কন্ট্রোলিং করবে। চলো আসো বিস্তারিত আলোচনা। সালটা হচ্ছে 2014-র 15ই মে। সকালবেলা ইনসিডেন্টটা হয়, তখন ঘরে আমি ঘুমাচ্ছি। আমার কাছে বাটন ফোন, তখন অ্যান্ড্রয়েডের জামানা ছিল কি ছিল না আমি জানি না, আমার কাছে তো ছিল না। আমার কাছে 1,500-2,000 টাকা দামের বাটন ফোন ছিল। তো হঠাৎ আমার কাছে ফোন আসে, ঘুমটা ভেঙে যায়। ফোনটা এসছিল, এখন তাদের সাথে আমার সম্পর্কটা নেই সেইভাবে। ফোনটা এসছিল আমার কাকার বড় ছেলে, যার সাথে বিগত 1-1.5 বছর ধরে আমার কথা হতো না। একটা পারিবারিক ইনসিডেন্টের কারণে কথা হতো না। সে একটা টাইম আমার খুব ক্লোজ ছিল, মানে ক্লোজ, নিজের ভাই অতটা ক্লোজ ছিল না, ও আমার অতটা ক্লোজ ছিল। আমার সাথে প্র্যাকটিস করতো, মাঠে দৌড়োদৌড়ি করতো, সুইমিং করতাম আমি আরও। তা বরাবর কম্পিটিশন হতো, আমিও যতটা দৌড়াতাম ও ততটা দৌড়াতো না। আমি ওকে শেখানোর জন্য আমি ওকে হারাতে পারতাম না, ও আমাকে হারাতে পারতো না, এমনি একটা ব্যাপার হতো। সুইমিংও তাই। কিন্তু আমি ওর থেকে বয়সে অনেকটাই সিনিয়র, কিন্তু তা সত্ত্বেও আমার ক্লোজ হয়ে গেছিলো। আমি যখন কলেজে পড়তাম, কলেজে আমি ইউনিয়নের একটা জায়গায় বিলং করতাম, তা ও আমার যেহেতু ক্লোজ ছিল খুব, ওর সেই সময় এইচএস পাস করে কলেজে উঠবো। জাস্ট বয়সটা ওর প্রায় 18 বছরে পা দিয়েছে, প্রথম ভোটটা জাস্ট ও দিয়েছে এরকম। তার আগে কলেজে ওর অ্যাডমিশান করিয়ে দিয়েছিলাম, মানে ও নিজের যতটা মার্কস ছিল নিজের যোগ্যতাতেই ও অ্যাডমিশান হয়েছিল। ওর বেটার কিছু মানে লাইন নিয়ে পড়ার ইচ্ছা ছিল, যেটা ইকোনমিক পরিস্থিতির জন্য ওর হয়নি। তবে কলেজে একদম ইজিলি একদম অ্যাডমিশান হয়ে গেছিলো। তা ওর কলেজে, যেই কলেজে অ্যাডমিশানটা হয়েছিল সেটা হচ্ছে অসম্ভব, আমি যে কলেজে বিলং করতাম ইউনিয়নে, ব্যারাকপুর মনিরামপুরের ওখানে মহাদেবানন্দ কলেজ। ও কমার্সের স্টুডেন্ট ছিল, ওর ব্রেনটা খুব শার্প ছিল, এতটা ব্রেন আমারও শার্প ছিল না। ওই জন্য ওকে অ্যাডভাইস দিতাম যে কলেজে ভর্তি হয়েছিস, ফকরামি সব বন্ধ করে দে, প্রত্যাগামী বন্ধ করে দে, পড়াশোনা নিয়ে ভাব, তোর কিন্তু লাইনটা ভালো, চাকরি বাকরি, কম্পিউটারের দিক আরও খুব শার্প ছিল, যে কোনো জিনিস বললেও খুব ধরে নিতে পারতো, মানে একদম কম্পিউটার ব্রেন যাকে বলে, হেভি শার্প। তা যাই হোক, সেটাকেও ভালো কাজে ইউটিলাইজ করতে পারেনি, এটাই দুর্ভাগ্যের ব্যাপার। আমি ওকে বুঝিয়ে উঠতে পারিনি। একটা টাইম ওর সাথে আমার রিলেশানটা ব্রেক হয়ে যায়, ভাই রিলেশানটা, যেটা পারিবারিক কারণে, ভুল বোঝাবুঝিতে। তা ঘটনাটা বিস্তারিত আসছি, তোমরা সঙ্গে থেকো।
2014 সালের 15ই মে সকাল 7:36 নাগাদ ওর ফোনটা আসে। আমার কাছে নম্বর সেভ ছিল। নামটা তোমাদেরকে বলে, মানে নামটা বললে যাই হোক আমার আবার পুরনো ঘটনা মনে বলছিও, এমনি মনে পড়বে। যাই হোক, ওর ফোনটা আসে, আমি ধরি। তা তখন ফোনে আমাকে বলে, পাপাই দা তুই কোথায় আছিস রে? এখন কোথায় থাকবে, ঘুমাচ্ছি। তুই ঘুমটা ভাঙিয়ে দিলি ঘরে। বলে এখানে একটু আয় তো। কেন, কী হয়েছে? বলে দেখ না, আমার সাথে ঝামেলা হয়েছে, এরকম ধরে রেখেছে। তা কী পারপাসে? সাধারণত ও সাইকেল চালাতো। স্বাভাবিক, তুই এখানে আয় তো, আমার সাথে একটু ঝামেলা হয়েছে। বরাবরই ও টুকটাক এর ওর সাথে ঝামেলা লেগেই থাকতো কম বেশি। ওই সাইকেল চালানো, কেদদারি মারতো, ভাঁজ মারতো, ডিজাইন মারতো। মারতে কাউকে হয়তো ঠেকিয়ে দিয়েছে। বয়স্ক মানুষ হতে পারে বা কেউ হতে পারে। তো যাই হোক, আমি বললাম কোন জায়গায় ঘটনাটা? তা বললো তুই এরকম জায়গাতে আয়। ঠিক আছে, তাই বললাম ঠিক আছে, তুই রাখ, আমি যাচ্ছি। আমার কথা বল, তুই সবাই কম বেশি আমাকে চেনে, আমি যাচ্ছি। তা আমার বাড়ির থেকে ঘটনাস্থলের ডিস্টেন্স মোটামুটি প্রায় 2 থেকে 3 কিলোমিটার মতো। আমার বাইক ছিল সেই সময়। বাইকে যেতে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তা স্বাভাবিক, ঘুমিয়েছিলাম। সকালের ড্রেসটা জাস্ট সং ছেড়েই 3/4 প্যান্ট আর একটা গ্রে কালারের গেঞ্জি ঢিলা ঢালা পরে বেরিয়ে গেলাম। ঘটনাস্থলে যেতে দেখি লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, বুঝতে পারলাম না ম্যাটারটা কী। তা বাইকটা রেখে রাস্তার এপারে রেখে একটা মাঠের মধ্যে গিয়ে দেখি ওর সবে আর বাঁচার মতো পরিস্থিতি নেই। মানে লাস্ট চলছে। তো এরপরেও অনেক বিস্তারিত আছে, অতটা বললে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে, তা খুলে অতটা বলছি না। যাই হোক, তা মোটামুটি যখন গিয়ে দেখলাম ওর লাস্ট চলছে। হ্যাঁ, বাঁচার মতো কন্ডিশান নেই, মানে ওর আর মধ্যে নেই, যে লাস্ট চলছে, হ্যাঁচকাচ্ছে। মানে কোনো রকম প্রাণ তো একটা শক্তিশালী জিনিস, অত সহজে প্রাণটা বেরোয় না, খুব কষ্টে বেরোয়। খুব ভেঙে পড়েছিলাম, কিন্তু পরিস্থিতিটা ওরকম সম্মুখীন হয়ে তাও নিজেকে মানে একদম শক্ত পাহাড়ের মতো কন্ট্রোল করার চেষ্টা করেছি, যে এই পরিস্থিতি হয়ে গেল, এবার এই পরিস্থিতি থেকে কী করে পরের পরিস্থিতিতে যাব। তো যাই হোক, তা ওখান থেকে মোটামুটি ওকে হসপিটালে রিকভার করা হলো, হসপিটালে নিয়ে যাওয়া হলো ওর বাড়ির লোকজনকে ডেকে। সেখানে পুলিশ ম্যাটারও এসেছিলো, পুলিশের গাড়ি করে ওকে নিয়ে যাওয়া হয়েছে। তা ওর যে কন্ডিশান ছিল দেখেই বুঝে গেছিলাম, আমার লাইফের প্রথম এক্সপিরিয়েন্স, তাও নিজের রিলেটিভের এরকম ঘটনা। এর আগে কোনোদিন এরকম ঘটনার মানে চাক্ষুষ দর্শন করিনি, নিয়ে চোখের সামনে দেখিনি, এই প্রথম। তা প্রথমেই যেন মন বলে দিল যে এই মানে ও আর বাঁচবে না। আর পরিস্থিতিও তাই ছিল, মুখটা বিকৃতি হয়ে গেছিল অনেক বড়। ঠিক আছে, তাও হসপিটালে ওকে পুলিশ গাড়ি করে নিয়ে যাওয়া হলো, আর আমরা পিছনে বাইক নিয়ে গেলাম। দেখি ডাক্তারি ট্রিটমেন্টে কী করে, হতেও তো পারে রিকভার। বাবা, যেটা ভেবেছিলাম সেটাই। খুব দুঃখের বিষয়, ওকে বাঁচানো গেল না। মুখে অক্সিজেন মাস্ক পরাতে লিফটে উঠতে না উঠতেই ও মারা গেল। তা বিগত দিন এইভাবেই চলতে থাকলো। ঠিক আছে, মন মেজাজ খারাপ, যে কিছু জাজমেন্ট করে উঠতে পারলাম না, মানসিক দিক দিয়ে খুব ভেঙে পড়ে গেছিলাম। এই জন্যই মনে হয় আমার শরীরে পজিটিভ এনার্জিটা ক্রমশ ডাউন হয়ে গেছিলো। শেয়ার মার্কেটের যেমনি ডাউনফল হয়, শরীরে পজিটিভ এনার্জির ডাউনফল হয়ে গেছিলো। মানে একটু মানসিক দিক দিয়ে আক্রান্ত হয়ে গেছিলাম, যে কিছুই করতে পারলাম না, বাঁচাতে পারলাম না। যাই হোক, এরকম করেই চলছে। তা ওর যখন ইনজোর্ড হয়েছিল না, সেই সময় ওর মাথা মুখের সমস্ত রক্ত না আমার এই গেঞ্জি আর 3/4 প্যান্টের মধ্যে, মানে যেই সময় গেঞ্জিটা পরেছিলাম সেই সময়
একটা গ্রে কালারের গেঞ্জি পরেছিলাম আর ব্রাউন কালারের 3/4 প্যান্ট পরেছিলাম। সমস্ত রক্ত ওই প্যান্টের মধ্যে লেগেছিল। তা দাও সংস্কার কাজ ওর একটা ছোটো ভাই করলো, সাথে আমিও করলাম। তা এভিডেন্সের জন্য পরবর্তীকালে যদি এটা নিয়ে কিছু করা যায়, তা আমাকে বলেছিল ওই গেঞ্জি আর প্যান্টটা রেখে দিতে। আমি আমাদের উঠানের মধ্যে ওই গেঞ্জি আর প্যান্টটা প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম এভিডেন্সের জন্য। তখন আজকে যেমনি পরিস্থিতি, ব্রেন খুলেছে, এই খুলেছে যে এইসব জিনিস নেগেটিভ এনার্জি কি, প্যারানর্মাল ম্যাটার কি, যেমনি বুঝেছি, ভিসেরা জিনিস কি, মানুষের মরে যাওয়া মানুষের ম্যাটারে, মরে যাওয়া মানুষের জিনিসপত্র কি, রাখলে কি ক্ষতি হয়, ভালো হয়, এত যেমনি ব্রেন খুলেছে, সেই সময় ব্রেনটা খুলেনি, তা রেখে দিয়েছিলাম। বুঝতে পারিনি তো আমার সাথে কি ঘটনা ঘটতে চলেছে। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে মানে অ্যাকচুয়ালি জিনিসটা কি বলবো, অ্যাকচুয়ালি জিনিসটা সত্যিকার বলতে জিনিসটা মার্ডার হয়েছিল, ওর সাথে সাথে আরেকজনকেও করেছিল এরকম। আমার কাকার ছেলের সাথে সাথে আরেকজনও ছিল, তাকেও করে দিয়েছিল এরকম। মানে প্রথমে কাকার ছেলের সাথে যে ছিল তাকে করেছে, তাকেও কি অন দ্য স্পটে যখন দেখেছি তারও লাস্ট শ্বাস চলছে, মানে ও খুব তাড়াতাড়ি মারা যাবে এরকম কন্ডিশন। আর কাকার ছেলে যা কন্ডিশন ছিল ওর থেকে কিছুক্ষণ স্টে করবে, লাস্ট শ্বাস চলছে, মানে বাঁচার মতো কন্ডিশন নেই। মানে একই সময় একই দিনে একই জায়গায় দুজন স্পট ডেড, মানে ততক্ষণ থেকে মারা হয়েছে যতক্ষণ প্রাণটা শরীর থেকে না ছেড়ে দেয়। ঠিক আছে, ভিডিওতে বলতে আমার কোনো ভয় বা লজ্জার ব্যাপার নেই, এটা টোটালি একটা পলিটিক্যালি ম্যাটার কেন্দ্রিক হয়ে গেছিল, পলিটিক্যালি ম্যাটার কেন্দ্রিক। মানে যারা ঘটনাটা করেছিল তারা পলিটিক্যালি এত বাহুবলী ছিল যে এই মার্ডার কেসটাকেও পর্যন্ত তারা নেতা মন্ত্রী দিয়ে ধামাচাপা দিয়ে দিয়েছিল পুরো চোখের সামনে। রিয়ালিটি কাকে বলে, রিয়ালিটি কাকে বলে। আজকে আমার বয়স 34-35 হলে 10 বছর আগে বয়স ছিল 24-25 ধরো। সেইভাবে পলিটিক্যালি বাহুবলী আমি ছিলাম না। যেহেতু আমি পলিটিক্যালি বাহুবলী ছিলাম না, কিন্তু আমার বন্ধুবান্ধব সার্কেলটা খুবই স্ট্রং ছিল। স্পট থেকে ওকে রিকভার করার সময় সবাই আমাকে ভদ্রমুখী ট্রিটটা দেয়, আর ওখানে পরিচিতি কেউ কিছু থাকতেও আমাকে কিন্তু ওকে রিকভার করে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা করে দেয়নি। সেই সময় আমার বন্ধুবান্ধব সার্কেলটা খুব ভালো ছিল, কম বেশি গুডউইলও ছিল, কিন্তু এরকম একটা ঘটনার মানে সামনাসামনি পড়ে যাবো বুঝতে পারিনি। না আমার সাথে কোনো, সেই সময় যেহেতু আমাকে ফোন করেছিল, কাউকে না জানিয়ে বাইকটা নিয়ে চলে যাই, একা পড়ে গেছিলাম। না আমার কাছে ডিফেন্ড করার মতো কোনো অস্ত্রশস্ত্র ছিল, না বন্ধুবান্ধব ছিল। টোটালটাই ভাগ্যের জোরে আমিও ওখান থেকে ফিরে আসি। যাই হোক, আমাকে ওরা মিষ্টি মুখে থ্রেটিং দেয় যে তোকে এখান থেকে নিয়ে যেতে দেবো না, রিকভার করে নিয়ে যেতে দেবো না। ঠিক আছে, আমি যখন দেখলাম পরিস্থিতিটা এরকম দিকে চলে গেছে যে বেশি বাড়াবাড়ি করলে আমার সাথে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তা জীবনে বেঁচে থাকলে তবে তো অনেক কিছুর সাথে সংঘর্ষ করা যাবে। তখন আমার ঠান্ডা মাথায় এই বুদ্ধিটা কাজে লাগিয়েছি আমি, যে জীবনে বেঁচে থাকি তারপর সংঘর্ষ করা যাবে বা প্রতিবাদ করা যাবে বা বিচার পাওয়া যাবে, বেঁচে থাকি তারপর। তাই যাই হোক, এই ঘটনা হয়ে গেল। হসপিটাল এমনি তো বলে দিল, প্রেস সবাই আসলো, প্রেসের সামনে বললাম, কোনো ফ্যাক্টর না, নাম মাত্রই প্রেস নিজেদের মানে চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য এর ওর বক্তব্য শুনবে, তারপর নেতাদের কাছে চলে যাবে, নেতারা যা বুঝিয়ে দেবে সেটাও সেই সময় তাই হয়েছিল। নেতারা ফোন করে বলে দিয়েছিল সব ধামাচাপা পড়ে গেছে। মার্ডার কেসকে পুরো জলজ্যান্ত মার্ডার কেসকে, প্ল্যানিং মার্ডার কেসকে পুরো ধামাচাপা দিয়ে পুরো ম্যাটারটা পুরো ঘুরিয়ে পুরো মানে ওপেন অ্যান্ড শার্ট কেস বানিয়ে পুরো একদিনে ধামাচাপা কেস। চলো ঠিক আছে, এদিনও দেখতে হলো, দেখে নিলাম রিয়ালিটি কি, রিয়েল লাইফ কি। কোনো বিচার হলো না,
কোনো বিচার হলো না। সেই সময় খড়দা থানা ছিল, ভাগ হয়ে আমাদের থানাটা ভাগ হয়ে এখন যেমনি বর্তমানে রগড়া থানা হয়েছে, সেই সময় থানা ছিল খড়দা। ভূমিকাও দেখলাম, কার এগেনস্টে বলবো, কি বলবো, বড় বড় মহারথী এর মাঝখানে ঢুকে গেল, ধামাচাপা দিয়ে দিল, কি বলবো। রিয়ালিটির ফেস আমি করেছি, দেখেছি তো পরিস্থিতি। তা কারোর ব্যাপারে কোনো বলার অভিযোগ নেই। তুমি দুর্বল, যেরকম পরিস্থিতি তুমি দুর্বল, সেটাই তোমায় মেনে নিতে হবে। মেনে নিলাম। তা মোটামুটি গোটা 3 থেকে 4 মাস 5 মাস কেটে যায়। দুপুরবেলা খাওয়া দাওয়া করে জানলাটা খোলা, ভর দুপুরবেলা যার সময় মাছ ভাতই খেয়েছিলাম। আর আমার ভাইটা, কাকার ছেলেটা মাছ ভাত খেতে খুব পছন্দ করতো। তা ভর দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি। ঘুমটা পাইনি, জাস্ট চোখটা লেগেছে। খাটে আমি একা ছিলাম। তা মনে হলো না কে যেন, কাউকে দেখতে তো পারবো না, পিছন করে শুয়ে আছি, মনে হলো না কি খাটের গদিতে এসে বসলো। 60-70 কেজির উপরের ওয়েটে কেউ যদি খাটের গদিতে এসে বসে, খাটের গদিটা চাপে, ঠিক ওরকমই অনুভূতি পেলাম। অনেকক্ষণ স্টে করলো। আমি পিছনে ফেরার মানে ছিল না, যাই হোক কে হবে কি না হবে, তবে কোনো তো মানুষ না, এটুকুনি বুঝতে পেরেছি। চোখটা জাস্ট লাগছে, যাই হোক রেসপন্স দিলাম না। বুঝতে পারলাম খাটের গদিটা আবার উঁচু হয়ে গেল, মানে কেউ যেন উঠে চলে গেল। প্রথম ইনসিডেন্ট। আরেক দিন কোনো দুপুরবেলায় ওরকম শুয়ে আছি, কে যেন হাতের আর্মসে আমার এরকমভাবে টাচ করলো। বুঝতে পারলাম ওটা হাতেরই টাচ, কিন্তু যে টাচ করছে তাকেও দেখছি না, হাতও দেখছি না। তা যাই হোক জিনিসটাকে নেগলেক্ট করার চেষ্টা করলাম। তৃতীয় ইনসিডেন্ট, রাত 12টার পর ঘুমিয়ে আছি, রুমে আমি একা। আমার ভাই কোনো কারণে, আমার নিজের ভাই কোনো কারণে কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেছে, নাইট ডিউটি ছিল। আর মা পাশের ঘরে শুয়ে আছে। কি কাগজ রোল করে গার্ডার বাঁধা থাকলে যেরকম শক্ত মতো হয়ে যায় না, কে যেন রাতের বেলা আমাকে ফটাস করে পিছনে মারলো, মানে পাছায়। রাত 12টার পর কে মারবে না, কাগজ আছে, পুরো ফিল পেলাম। ওটা কাগজ, রোল করা কাগজ, যেরকম গার্ডার দিয়ে বেঁধে রেখে লম্বালম্বি ডান্ডার মতো করে রাখলে যেরকম হয়, ধরো এরকম রোল করা কাগজ, এরকম। এটা তো শক্ত, রোল করা কাগজ, এরকম করে গার্ডার দিয়ে পেঁচিয়ে রাখলে যেরকম হয়, ওটা দিয়ে মারল। অনুভব পেলাম না কাগজ আছে, না যে মারছে সে আছে। তখন আস্তে আস্তে সন্দেহটা খুব গাঢ় দিকে যাচ্ছে। কারণ কি, কলেজে যখন অ্যাডমিশন হতো, আমি যখন কলেজ ইউনিয়নে ছিলাম, তখন ও আমাকে, মানে যারা স্টুডেন্টরা ভর্তি হবে কলেজে, তাদের ওরকম অ্যাডমিশনের কাগজ ও আমাকে রোল করে করে এনে দিত। তখন আস্তে আস্তে মাথায় ঢুকছে যে ভাই তো এরই ম্যাটার, ঠিক আছে, ওটাও নেগলেন্সি করলাম। এই নিয়ে 3য় নম্বর ঘটনা, নেগলেন্সি করলাম। এইভাবে ইগনোর করতে করতে জিনিসটা এতটা চরম সীমায় পৌঁছে যাবে আমি ভাবতে কোনোদিন পারিনি, কল্পনাও করতে পারিনি। যদি কিছু বলার থাকে বা দেখার থাকে, তাহলে দেখা দে করছে শুধু এরকম, মানে অত্যন্ত ডিস্টার্ব ফিল হচ্ছে। কি জানি আমার চোখে ধরা পড়ছে না, দেখতে পাচ্ছি না, অবাক ব্যাপার। তা ওই সেম ঘটনা, ঠিক রাত 12টার পর একদিন আমার সাথে একটা ঘটনা ঘটলো। সেই দিনও ভাই বাড়িতে নেই। যেদিন ভাই বাড়িতে থাকে, আমার সাথে শোয় বা পাশের খাটে শোয়, সেই দিনই ঘটনাটা ঘটে না। আমি যেদিন রুমে একা থাকি সেদিনই ঘটনাটা ঘটে। সেদিনও ভাই নির্দিষ্ট, মানে ওর যেমনি ডিউটি ছিল, নাইট ডিউটি, চলে গেছে। মা পাশের ঘরে, ঘুমিয়ে আছি। ঠিক 12টা থেকে 3টের মধ্যে, এই সময়সীমার মধ্যে ঘটনাটা ঘটতো। মনে হচ্ছে কেউ খাট তুলে নাচাচ্ছে। আমার মোটামুটি 80 থেকে 90 কেজি ওয়েট, শরীর, খাট তুলে নাচাচ্ছে। আমি খাটের যেন হালকা ঘুম লেগেছে। 12টার পর স্বাভাবিক, প্রত্যেকটা মানুষ ক্লান্ত, সারাদিনের কাজকর্ম, দৌড়দৌড়ির পর ক্লান্ত। আমি খাটের উপরের দিকটা ধরে রেখেছি, কে যেন খাট নাচাচ্ছে, এরকম একটা ব্যাপার। মানে একটা হালকা ঘুম লেগেছে, এরকম অনুভূতিতে ফিল করছি।
এরকম আমার সাথে ইনসিডেন্ট ঘটছে। পাশের ঘর থেকে মা হঠাৎ দৌড়ে এসে আমাকে গায়ে হাত দিয়ে ডাকছে, বলছে এই পাপা, এ পাপা, এ পাপা। আমি কী হয়েছে? হঠাৎ ঘুমটা ফট করে চোখটা আমার ভেঙেছে। পুরোপুরি ঘুমিয়েছিলাম না, তাহলে ডাকতে পারতাম না, তাহলে বুঝতে পারতাম না তার যে মা ডাকছে। বলছি দেখ না ছাদে না মনে হয় চোর বা ডাকাত কিছু এসছে, বিশাল উৎপাত করছে। আমি বললাম অবাক ব্যাপার, কিছুক্ষণ আগে, কিছু সেকেন্ড আগে আমার সাথে এই ঘটনাটা ঘটছে, ঘটতে ঘটতে এইখানে ঘটনাটা শেষ, সঙ্গে সঙ্গে উপরে আবার শুরু। চোর আর ভৌতিকের ম্যাটার এসব কিছু একসাথে তো ঘটতে পারে না। তাহলে কে? তাহলে চোর ফোর ডাকাত ফাকাত না, তাহলে ঘটনাটা এখানে আমার সাথে যেটা হচ্ছিল, এখন সেটা যেহেতু আরেকজন চলে এলো, আমার মা চলে এলো, হয়তো এই ঘটনাটা হতে হতে ছাদের দিকে চলে গেল, হতেও পারে। যাই হোক, আমি মাকে বললাম ভালো মতো লক করা আছে, লোহার দরজা তো? বলছে হ্যাঁ। তাহলে নিশ্চিন্ত, ছেড়ে যাবো, উপরে যাবো না। আমি তখন ম্যাটারটা একটু মানে কল্পনার ইয়েতে ভাবলাম, এটা চোর ডাকাতের ম্যাটার হবে না, এটা অন্য কিছু হবে। তাই এবার জিনিসটা এত অসহ্য হয়ে গেছিল যে প্রত্যেক দিন তো আমাকে ঘুমাতেই হবে রাতে নিজের বাড়িতে, আর একা পড়ে যাচ্ছি। ভাইয়ের কন্টিনিউ নাইট ডিউটি ফেলছে, মা ওই ঘরে। মাকে বললে খুলে তো বলতে পারছি না যে এই ঘটনা, লজ্জাজনক ব্যাপার, বড় হয়েছি। মাও পাশের খাটে শুচ্ছে না। যাই হোক, এবার আমি দেখছি আমার থেকে কন্ট্রোল হচ্ছে না, হয় ঘরে থাকা যাবে না, আর নাহলে ঘরে থাকতে গেলে সালা গলা অবধি মদ খেতে হবে, তাহলে হবে না। মানে টাল ওই শুয়ে থাকার কোনো হুঁশ থাকবে না, তাহলে যদি এরকম প্রবলেম না হয়। ঠিক তাই করতে হবে। রাত্রির 1টা, 1:30, 2টো পর্যন্ত গলা অবধি মানে ড্রিঙ্ক করে আসতাম, কোনো রকম খেয়ে দিয়ে টাল হয়ে শুয়ে থাকতাম। তো এরকম করে কতদিন চলবে? শরীরেরও তো ক্ষতি। এটা আমাদের হিন্দু পণ্ডিতজি, যার কাছে আমার পরিচয় ছিল, কাকা বললাম যে এরকম ধরনের ঘটনা হচ্ছে, বলে বুঝতে পারছি ও করছে। তাই বললাম প্ল্যানচেট কি কিছু করা যায়? বলে দেখ এসব জিনিস আমি হয়তো পারবো না, হয়তো আসবে বা কাউকে ডাকিয়ে নিয়ে করলেও হয়তো আসবে তোর ইচ্ছায়, কিন্তু যাবে ওর ইচ্ছায়, পারবো না আমি, ক্ষমা কর, তুই অন্য রাস্তা দেখ, অন্য কাউকে বল। তখন আমি জিনিসটা যেহেতু আমার কাছে সলিউশন করতেই হবে, তাই আমি আমার একটা বন্ধুকে বললাম। তো বন্ধু একটা মডার্ন চাচার নাম বললো, পরিচয় ছিল হালকা আগে, কোনো দিন পরিচয় থাকতে যে তাকে কাজে লাগাবো এরকম ব্যাপার না, কিন্তু মানে একদম সহ্যের বাইরে যখন পরিস্থিতি চলে গেছে, মানে দেয়ালে যখন পিঠ থেকে যায় না, তখন অনেক রাস্তায় অ্যাপ্লাই করতে হয়। তখন তার কাছে শরণাপন্ন হলাম, খুলে বললাম কাকা এই ধরনের প্রবলেম হচ্ছে, আমাকে তুমি শান্তি দাও, আমাকে তুমি বাঁচাও, উদ্ধার করো এই পরিস্থিতি থেকে। কিছু দেখাও দিচ্ছে না, কিছু বলছেও না, দেখতেও পাচ্ছি না, মারছে, ডিস্টার্ব করছে, এরকম করছে উৎপাত। বলছে দেখ তুই তো বাঙালি হিন্দু, তোদের মধ্যে বডি দাহ করে দেওয়া হয় অন্তিম সংস্কারের সময়, আমাদের মধ্যে তো কবরে থাকে বডি, আর তোদের দাহ করে দেওয়া হয়। আর যেহেতু ওর বয়স অল্প, বাচ্চা ছিল, আর তুইও খুব ক্লোজ ছিলিস একটা টাইম, ও তোকে দেখা দিতে চাইছে বা বলতে চাইছে কিছু, কিন্তু তোর পক্ষে সম্ভব হচ্ছে না দেখা বা কিছু শোনা। সেটা হতে পারে। কতদিন আমি অনেক মাস ধরে অপেক্ষা করেছি, আর অপেক্ষা আমার দিয়ে করা যাবে না, তুমি এবার আমাকে উদ্ধার করো। বলছে দেখ তুই যেটা চাইবি সেটাই হবে। দেখো ওকেও শান্তিতে থাকতে দাও যেরকম আছে, আর এমন ব্যবস্থা করে দাও আমার সাথে যাতে উৎপাত না হয়। প্রচুর উৎপাত হচ্ছে কাকা, ঘরে থাকতে পারছি না, ঘরে রাতে ঘুমাতে গেলে আমার গলা অবধি মাল খেতে হচ্ছে, মদ খেতে। কত পয়সা পাবো বলো, কত রোজ মদ খাবো, কতটা মদ খাবো, শরীরেও ক্ষতি, ইকোনমিকও ক্ষতি। তা কাকা নিজের কারুকার্য কিছু করে দিল, একটা বোতলের মধ্যে হয়তো তার কিছু কারুকার্য আছে, তাদের কিছু আরবি অক্ষর শব্দে কিছু লিখে ফিখে দিল বোতলটার মধ্যে, পুরো কাগজের উপর কিছু লেখা হরফে। যাই হোক আমি পড়িনি, বলছে তোকে পড়তে হবে না, এই বোতল টাইপের জিনিস এইসব করে দিলাম। তা তুই যখন বলেছিস শান্তি চাস, শান্তিই থাকবে, কিছু হবে না। বাইরে চান্স যদি হলো তাহলে আমাকে বলবি। তোদের 4 কোণা ভিতের মধ্যে, তোদের ভিত যেরকম বাড়ি আছে, যে বাড়িতে থাকিস যেখানে, সেখানে 4টে কর্নারের মধ্যে যে কোনো একটা কর্নারের ভিতরে তুই জিনিসটাকে স্থাপন করে দিবি। তারপর হয় কিনা তারপর আমার কাছে আসবি। বললে বিশ্বাস করবে না, যেদিন থেকে স্থাপন করেছি সেদিনের পরে রাত থেকে শুরু করে আর আমার সাথে ওর ইনসিডেন্ট এরকম হয়নি, ওকে আমি কিন্তু চোখে দেখতে পারিনি,
কিন্তু ওর অত্যাচার আমি সহ্য করেছি, ফিলিং করেছি, টাচ ফিল করেছি, টাচ স্পর্শ ফিল করেছি, আমাকে মারধর করেছে হালকা ফুলকার মধ্যে, এটা ফিল করেছি। বুঝতে পেরেছি যে ও এখনও মুক্তি পায়নি, মুক্তি পাবেও না। আনন্যাচারাল ডেথ তো, সবে 18 বছর বয়স ছিল, কচি বয়স, জীবনে অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা অপূর্ণ ছিল। আর ওই আমাকে দিয়ে এটাই হয়তো বলতে বা করাতে চাইছিল যে ওর সাথে যেরকম ঘটেছে এটারও সঠিক বিচার চাই, ও চায়। হয়তো আমি দিতে পারছিলাম না বা কেউ দিতে পারছিল না, যেহেতু ক্লোজ আমি ছিলাম, সেহেতু আমাকে ওরকম প্রভোগ করছিল, প্রভোক্ট মানে ও আমাকে বাই প্রেশার করছিল। তো যাই হোক, ঘটনাটা তোমরা বিস্তারিত বুঝতে পারলে, অনেক লেন্দিও হয়ে গেল। লেন্দি না করা ছাড়া কোনো উপায় ছিল না। সঠিক ঘটনা সঠিকভাবে বলতে গেলে সময় লাগবে। তো এই ছিল আমার লাইফের প্রথম ভৌতিক ঘটনার অনুভূতি। জানি না তোমাদের কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবে। তবেই তো আমি নতুন করে নতুন ভিডিও দেওয়ার মোটিভেশন পাবো। চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।